রাত তখন গভীর। স্যাটেলাইট ভিউ থেকে দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে দেখা যায় ভৌগোলিক সীমানাগুলো অন্ধকারে ঢাকা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা প্রতিটি দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে উঁচু কাঁটাতারের বেড়া, বাংকার আর বন্দুকের নল। গত 7 দশকেরও বেশি সময় ধরে এই মানচিত্রটি একটি বারুদভর্তি গুদামের মতো। এই গুদামে আগুন জ্বালিয়ে এই যুগের পর যুগ ধরে রাজনীতিকরা তাদের ক্ষমতার গদি টিকিয়ে রেখেছেন। দিল্লি, ইসলামাবাদ, ঢাকা কিংবা কলম্বোর ক্ষমতার অলিন্দে আজ গুমট নিস্তব্ধতা। কারণ এই সুরক্ষিত দেয়ালগুলোর ভেতরে থাকা রাষ্ট্রযন্ত্রের কর্তা ব্যক্তিরা হঠাৎ টের পাচ্ছেন তাদের পায়ের তলার মাটি আর আগের মতো শক্ত নেই। কাঁটাতারের বেড়াগুলো হয়তো মাটিতে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথার ওপরের আকাশ আর সাইবার স্পেসের সেই বেড়া কবেই গড়িয়ে গেছে। এক অদ্ভুত অদৃশ্য সুতোয় গেঁথে যাচ্ছে পুরো উপমহাদেশ। আর এই সুতোর কারিগর কোনো রাজনৈতিক নেতা, কোনো কূটনীতিবিদ বা কোনো সামরিক জেনারেল নন। এই সুতোর কারিগর হলো একদল তরুণ, যাদের দুনিয়া চেনে জেনজি বা জেনারেশন জেড নামে। তারা এমন এক প্রজন্মে জন্ম নিয়েছে যারা রাজনীতিকদের শেখানো ঘৃণার ব্যাকরণ মানতে নারাজ। ভারত পাকিস্তান বর্ডার, হিন্দু মুসলিম দাঙ্গা কিংবা বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা, যে কার্ডগুলো খেলে রাজনীতির দাবার বোর্ডে এতদিন বাজিমাত করা হতো, সেই কার্ডগুলো আজ এই তরুণদের কাছে স্রেফ কিছু মেয়াদোত্তীর্ণ জোকস। তারা আজ এক হয়ে আওয়াজ তুলেছে, আর সেই আওয়াজে থরথর করে কাঁপছে পুরো উপমহাদেশের ক্ষমতাশীলদের মসনদ। এই প্রলয়ঙ্কারী সুনামির শুরুটা কোথায় হয়েছিল? ফিরে তাকাতে হবে খুব বেশি দিন আগের নয়, বাংলাদেশের সেই জুলাই বিপ্লবের রক্তাক্ত দিনগুলোর দিকে। ঢাকার রাজপথ তখন আক্ষরিক অর্থেই রণক্ষেত্র। স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ, র্যাব আর দলীয় ক্যাডাররা মিলে বুলেটের বৃষ্টি ছড়াচ্ছে। তাদের ধারণা ছিল কয়েকটা লাশ পড়লেই এই বাচ্চা ছেলেপেলেরা ভয় পেয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু সেদিনের একটি অডিও ক্লিপ বা ওয়্যারলেস ট্রান্সমিশন পুরো রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। যাকে অনেকেই তীব্র ক্ষোভে মোদির ভারত শাখার প্রধান বলে আখ্যা দিতেন। সেই স্বৈরাচারী সিস্টেমের এক পুলিশ কর্মকর্তা আতঙ্কের সাথে বলছিলেন, একটা গেলে আরেকটা আসে, যায় না স্যার, কঠিন সমস্যা। এটি শুধু একজন ভীত সন্ত্রস্ত পুলিশের আর্তনাদ ছিল না, এটি ছিল একটি পুরনো পচা গলা সিস্টেমের কফিনের ঠোকা শেষ পেরেক। পুলিশ কর্মকর্তাটি তার স্নাইপার স্কোপ দিয়ে দেখিয়েছিল সামনের সারির একজন তরুণ গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে পেছনের সারি থেকে আরেকজন তরুণ বুক পেতে এগিয়ে আসছে। তাদের চোখে কোনো ভয় নেই, মৃত্যুর কোনো পরোয়া নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাষ্ট্রযন্ত্র বুঝতে পেরেছিল এরা সাধারণ কোনো প্রতিবাদী নয়, এরা হলো সেই অবিনশ্বর প্রজাতি যাদের কোনো অস্ত্র দিয়ে নিঃশেষ করা যায় না। এরা হলো সিস্টেমের চোখে আরশোলা বা ককরোচ। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীতে যদি কোনোদিন পারমাণবিক যুদ্ধও হয়, যদি পুরো মানবজাতি ধ্বংসও হয়, তবু আরশোলা বা তেলাপোকা টিকে থাকবে, তারা রেডিয়েশন সহ্য করতে পারে। ঠিক তেমনি এই জেনজি প্রজন্ম রাষ্ট্রযন্ত্রের টিয়ার শেল, রাবার বুলেট, এমনকি স্নাইপারের গুলির সামনেও পারমাণবিক প্রতিরোধী আরশোলার মতোই অবিনশ্বর হয়ে উঠেছে। তাদের শেষ করা যায় না, একটা গেলে 10টা আসে। উপমহাদেশের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি হল ব্রিটিশরা 1947 সালে এই অঞ্চল ছেড়ে কোথাও চলে গেলেও তাদের শেখানো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো পলিসিটা তারা এদেশীয় রাজনীতিকদের মগজে খুব সুন্দরভাবে ইনস্টল করে দিয়ে গিয়েছিল। গত 75 বছর ধরে এই উপমহাদেশের শাসকরা এই পলিসিকে মূলধন করেই টিকেছিলেন। ভারতে বসে বলা হতো, পাকিস্তান আমাদের শত্রু, মুসলিমরা আমাদের শত্রু, তাই আমাদের ভোট দাও। পাকিস্তানে বসে বলা হতো, ভারত আমাদের শত্রু, তাই সেনাবাহিনীকে ক্ষমতা দাও। বাংলাদেশে বসে রাজনৈতিক বিভাজন তৈরি করে মানুষকে ব্যস্ত রাখা হতো। হানাহানি, রক্তপাত, সীমান্ত উত্তেজনা, এগুলোর উপর ভর করেই গড়ে উঠেছিল এক একটি রাজনৈতিক সাম্রাজ্য। সাধারণ মানুষকে বিভক্ত করে রাখলেই তো গদি নিরাপদ থাকে। কিন্তু জেনজি এই দেওয়ালটাতে একটা বিশাল হাতুড়ির বাড়ি মেরেছে। তারা ইন্টারনেটের যুগে বড় হয়েছে। তারা দেখেছে সীমানার এপারে বসে থাকা একটি বেকার তরুণের জীবনের সাথে ওপারের বেকার তরুণের জীবনের কোনো পার্থক্য নেই। তারা বুঝে গেছে এই বিভাজন শুধু নেতাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট ভারী করার জন্য তৈরি করা হয়েছে। যেদিন বাংলাদেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটালো, সেদিন শুধু ঢাকাতেই উল্লাস হয়নি। সেদিন ভারতের কেরালা থেকে পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু থেকে শ্রীলঙ্কার কলম্বো, সব জায়গায় তরুণদের গায়ের লোম একইভাবে দাঁড়িয়ে গিয়েছিল। তারা স্ক্রিনের দিকে তাকিয়ে শিহরিত হয়েছিল। তারা বুঝেছিল, যদি ঢাকা পারে তবে আমরাও পারব। আজ ভারতের রাজপথে যে ককরোচ জনতা পার্টির উত্থান ঘটেছে, তাকে কেবল ভারতের অভ্যন্তরীণ আন্দোলন হিসেবে দেখলে চরম ভুল হবে। এটি আসলে পুরো উপমহাদেশের একটি বিশাল জেনজি মুভমেন্টেরই একটি অংশ। তারা আরশোলা নামটাকে গর্বের সাথে গ্রহণ করেছে, কারণ তারা বোঝাতে চায়
হ্যাঁ, আমরা আরশোলা। তোমরা আমাদের যতবারই পিষে মারার চেষ্টা করবে আমরা ততবারই ফিরে আসব। শ্রীলঙ্কায় যখন রাজাপাকসে পরিবারের দুর্নীতি আর অত্যাচারে দেশের অর্থনীতি ধসে পড়েছিল, তখন এই জেনজিরাই রাষ্ট্রপতির প্রাসাদে ঢুকে সুইমিং পুলে সাঁতার কেঁপেছিল। পাকিস্তানে যখন সামরিক এস্টাবলিশমেন্ট তাদের ক্ষমতা কক্ষিগত করে রাখতে চেয়েছিল, তখন এই জেনজিরাই রাস্তায় নেমে পুরো এস্টাবলিশমেন্টকে কাঁপিয়ে দিয়েছিল। বাংলাদেশে তারা যা করেছে তা তো এখন বিশ্ব ইতিহাসের এক নতুন পাঠ্যক্রম। আর এখন ভারতে, যেখানে ধর্মের নামে মানুষকে বিভক্ত করে রাখা হয়েছিল, সেখানেও এই জেনজিরা সংবিধান হাতে রাজপথে নেমে এসেছে। তারা গদি মিডিয়াকে বয়কট করছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আর বিভাজনের রাজনীতির মুখে থুতু ছিটিয়ে দিচ্ছে। অনেক হয়েছে সিস্টেমের বড় বড় কথা, অনেক হয়েছে গদি বাঁচানোর খেলা। এখন সময় এসেছে সিস্টেম গদি ছাড়া করার। রাষ্ট্রযন্ত্রের কাছে সবকিছু আছে। তাদের কাছে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, মিডিয়া আছে, গোয়েন্দা সংস্থা আছে। ভারত বা পাকিস্তানের মতো দেশের কাছে তো পারমাণবিক বোমাও আছে। কিন্তু এই সবকিছু আজ জেনজির সামনে চরম অসহায়। আপনি পারমাণবিক বোমা দিয়ে হয়তো একটি শহর ধ্বংস করতে পারবেন, কিন্তু একটি আইডিয়াকে ধ্বংস করবেন কিভাবে? একটি আদর্শকে কিভাবে গুলি করবেন? জেনজি আজ শুধু একটি প্রজন্ম নয়, এটি একটি অদম্য আইডিয়া। তারা এমন এক নেটওয়ার্ক তৈরি করেছে যা কোনো নির্দিষ্ট নেতার উপর নির্ভরশীল নয়। তাদের কোনো রাজনৈতিক হেডকোয়ার্টার নেই যাকে পুলিশ গিয়ে সিলগালা করে দেবে। তাদের আন্দোলনগুলো হয় অর্গানিক, বিকেন্দ্রীভূত এবং প্রযুক্তি নির্ভর। আপনি একজনের ইন্টারনেট কাটবেন, 10 জন ভিপিএন দিয়ে প্রক্সি সার্ভার খুলে বসবে। আপনি একজনকে জেলে ভরবেন, 1000 জন রাজপথে নেমে আসবে। হাসিনার পুলিশ সেদিন ওয়্যারলেসে ঠিকই বলেছিল, যায় না স্যার। এই কথাটি আজ পুরো উপমহাদেশের শাসকদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। রাত প্রায় শেষ হয়ে আসছে। দিল্লির সাউথ ব্লক, ইসলামাবাদের রাওয়ালপিন্ডি কিংবা অন্যান্য ক্ষমতার কেন্দ্রগুলোতে আজ এক অদ্ভুত গুমট পরিবেশ। যে রাজনীতিকরা এতদিন ব্রিটিশদের শেখানো ডিভাইড অ্যান্ড রুল দিয়ে এই বিশাল উপমহাদেশকে শাসন করে এসেছেন, আজ তারা নিজেদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ঘামছেন। তারা জানালার ভারী পর্দা সরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। বাইরে কোনো সেনাবাহিনী নেই, কোনো বিদেশি শত্রু নেই। বাইরে আছে তাদেরই দেশের তরুণ প্রজন্ম। তারা বুঝতে পারছেন দেয়ালগুলোতে ফাটল ধরেছে। এই ফাটল আর কোনো সিমেন্ট বালি দিয়ে জোড়া লাগানো সম্ভব নয়। এই জেনজিরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল আর শ্রীলঙ্কাকে এক নতুন মানসিক সুতোয় গেঁথে ফেলেছে। হানাহানির দিন শেষ, এখন হিসাব নেওয়ার পালা। পারমাণবিক বোমার সুইচ হয়তো এই নেতাদের হাতেই আছে, কিন্তু তারা খুব ভালো করেই জানেন সেই বোমা মেরে আরশোলাদের শেষ করা যায় না, আর জেনজিকেও যাবে না। ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়া। এই রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্সে কোনো পরাশক্তির দরকার নেই। জিরো লাইনের কাঁটাতারগুলো আজ খুব অসহায় বোধ করছে, কারণ কাঁটাতার মানুষের শরীরকে আটকাতে পারে, কিন্তু একটি জাগ্রত প্রজন্মের চিন্তাকে নয়। জয় ককরোচদের জয়। বিপ্লবের এই নতুন অধ্যায়ে স্বাগতম।